আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে আপনার জীবন আপনি কিভাবে পরিবর্তন করতে পারেন। এই যে আমি আপনাকে কথা বলছি, আপনার এই ভিডিওটা দেখার পরে আপনার ভিতরে একটা মোটিভেশন আসবে। আপনি উৎসাহ নিবেন। উৎসাহ নিয়ে আপনি কাজ শুরু করবেন। এরপর ২ দিন পরে আবার বাদ দিয়ে দিবেন। এভাবে আসলে জীবনে সফলতা সম্ভব না। আপনার জীবনে সফল হতে হলে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আপনাকে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে হবে। নিজের মনের বিরুদ্ধে কাজ করার অর্থ কী? নিজের মনের বিরুদ্ধে কাজ করার অর্থ হচ্ছে আপনার এখন পড়া দরকার, অথচ আপনার মন বলছে না যে এখন পড়ো, আপনার মন বলছে এখন ঘুমাও, আপনার মন বলছে এখন মোবাইল স্ক্রল করো। কিন্তু ওই মুহূর্তে মনের সাথে যুদ্ধ করে আপনাকে পড়তেই বসতে হবে। তাহলে যখন দেখবেন এভাবে ২ দিন, ৩ দিন, ৪ দিন করতে করতে যখন আপনার মনের সাথে মনের বিরুদ্ধে যখন আপনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করলেন, তখন দেখবেন যে আপনার পড়াটাই হ্যাবিটে রূপান্তরিত হয়েছে। বলা হয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। এটা খুবই বড় ধরনের ভুল কথা। যারা শুধু খায় দায় এবং ফুর্তিতে ব্যস্ত থাকে তাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো হয় না। আপনি আপনার পার্শ্ববর্তী যারা আছে, পার্শ্ববর্তী প্রতিবেশী বা বন্ধু মহলের যারা আছে দেখেন, যারা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো এই সূত্রের ওপর এগিয়েছে এবং তারা পরিশ্রম করে নাই, তাদের জীবনটা আজকে কেমন। যারা মোটামুটি ৪০ বছর পার করেছেন বা মোটামুটি এই কাছাকাছি বয়সের আছেন, তারা বিষয়টা রিলেট করতে পারবেন। ২০ থেকে ৩০ বছর বয়স, এই বয়সটা হচ্ছে আপনার জীবনের ভবিষ্যৎ। মানে ৩০ বছরের পরে আপনি গিয়ে কি করবেন, আপনি কোন লেভেলে থাকবেন, আপনার জীবনযাপন কোন পর্যায়ের হবে, আপনি কি নিম্নবিত্ত হবেন, মধ্যবিত্ত হবেন না উচ্চবিত্ত হবেন, এখানেই কিন্তু নির্ধারিত হয়। প্রতিনিয়ত আপনার মনের সাথে যুদ্ধ করে আপনার যে কাজটি করা দরকার সেটা জোর করেই আপনার মনের বিরুদ্ধে করতে হবে। আপনি প্রতিদিন ১ ঘন্টা পড়াশোনা করেন অথবা ২ ঘন্টা পড়াশোনা করেন। আপনি ঠিক করেন যে আপনার কতটুকু করা দরকার। আপনি একটা টার্গেট নেন এবং প্রতিদিন যত যাই হোক, একেবারে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন ছাড়া আপনি ২ ঘন্টাই পড়বেন প্রতিদিন। যাই হোক, আপনার মনে চাক অথবা না চাক, আপনাকে ২ ঘন্টা পড়তেই হবে। এই বিষয়টা যদি আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয় শেখার জন্য ৩ মাস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে কি আমূল পরিবর্তন এসেছে। আপনি সেই বিষয়টা খুব দ্রুত কতটা ভালোভাবে শিখে গেছেন। কারণ কন্টিনিউয়াসলি একটা কাজ করে যাওয়া এবং বারবার একটা কাজ রিপিটেডলি করা, এটার মাধ্যমে কিন্তু আপনি ওই কাজটা আয়ত্ত করতে পারবেন, অথবা যে শিক্ষাটা শিখছেন ওই শিক্ষাটা আপনি ভালোভাবে শিখতে পারবেন। ২ নম্বর বিষয় হচ্ছে আপনার নিজের শিক্ষা আপনাকে নিজেকেই নিতে হবে। অর্থাৎ বর্তমানে প্রযুক্তির এই যুগে আপনি যদি অভিযোগ করেন যে আমার শিক্ষাক্ষেত্র ভালো না, আমার শিক্ষক ভালো পড়ায় না, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তাহলে কিন্তু আপনি 100% মিথ্যা কথা বলছেন। কারণ বর্তমানে ইউটিউব, ব্লগ, ইন্টারনেট, গুগল ইত্যাদির কারণে যে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করা খুবই সহজ হয়ে গেছে, বরং আগের চেয়ে বেটার। একজন শিক্ষক যা বললেন সেটা শুধু শুনে আপনি চলে আসলেন, এরপরে কিন্তু আপনি ভুলে গেলেন, সেটা আপনার পুনরায় দেখার সুযোগ নাই। কিন্তু এখন ইউটিউব হওয়ার কারণে, এখন বিভিন্ন ভিডিও হওয়ার কারণে একটা বিষয় আপনি বারবার, প্রয়োজন হলে বারবার দেখে ওই বিষয়টা আপনি আয়ত্ত করতে পারবেন। ৩ নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার, যদি আপনি যেই জায়গায় বাস করছেন সেখানে যদি আপনার সমস্যা থাকে, আসলেই সমস্যা থাকে, শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক, জীবন জীবিকার ক্ষেত্রে হোক, যদি আসলেই সমস্যা থাকে তাহলে আপনি আপনার জায়গা বদলান। আমাদের দেশে অধিকাংশ চাকরির, মানে আমি যদি একটা গড় করি, অধিকাংশ চাকরির যে স্যালারি, এই স্যালারিতে একটা মানুষ যে কোনো কাজ করে, যে কোনো চাকরি করে তার দৈনন্দিন জীবন যে জীবনযাপন করবে, দৈনন্দিন জীবনযাপন করার জন্য তাকে চিন্তা করতে হবে না। বাসা ভাড়া দিয়ে, খাদ্য, শিক্ষা, চিকিৎসা সব কিছুর সেই স্যালারির টাকা দিয়ে হবে,
আমাদের দেশে এটা খুবই কঠিন। মধ্যবিত্ত ক্যাটাগরিতে পড়েন, আপনার উচিত স্থান ত্যাগ করা। শিক্ষার জন্য হোক অথবা কাজের জন্য হোক, আপনার সাধ্য অনুযায়ী স্থান ত্যাগ করা। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্ন দেশের যে কাজের ধরন, বিভিন্ন দেশের স্যালারির স্ট্রাকচার এবং জীবনযাত্রার মান কিন্তু ভিন্ন ভিন্ন। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, আমাদের যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, আমি মনে করি সবারই দেশ ত্যাগ করা উচিত। আপনি এখন বলবেন তাহলে সবাই দেশ ত্যাগ করলে, শিক্ষিত মানুষ সবাই বাইরে চলে গেলে দেশ গড়বে কে? এই দেশ গড়ার জন্য তো রেমিটেন্স বাড়ানোর জন্য আপনাকে বিদেশেই কিন্তু আসতে হবে। প্রবাসী যদি বেশি না হয় তাহলে দেশে ডলার পাঠাবে কে? দেশের রেমিটেন্স কিভাবে বাড়বে আর দেশ চলবে কিভাবে? আমাদের দেশ চালানোর জন্য প্রধান আয় হচ্ছে এই রেমিটেন্স। কিছু লোক প্রবাসে থাকবে, কিছু দেশে থাকবে, এভাবেই একটা ব্যালেন্স তৈরি করা যাবে। আর আমাদের দেশের যে জনসংখ্যা, সেক্ষেত্রে প্রবাসে লোক বেশি বেশি চলে গেলে দেশে থাকার লোক অভাব হয়ে যাবে বলে আমি মনে করি না।